বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও অবস্থা স্থিতিশীল, রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা। করোনায় একদিনে ৭৮ জনের মৃত্যুর রেকর্ড। ২৯,৩৭৬ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৫,৮১৯, শনাক্তের হার ১৯.৮১। আগামী দুদিনেও বহাল থাকবে চলমান লকডাউন। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের নির্দেশনা সহ প্রজ্ঞাপন জারি। এবং হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সৃষ্ট বিতর্ক তার ব্যক্তিগত বিষয়, মন্তব্য সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। অবশেষে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর স্বীকার করল বিএনপি। সকালে স্বাস্থ্য অধিদপ্তর তা নিশ্চিত করলেও নীরব ছিল দলটি। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, করোনা শনাক্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিতের পর থেকেই গুলশানের এই বাসাতেই থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কদিন আগে এখানেই তার সঙ্গে সস্ত্রীক দেখা করতে আসেন এক স্বজন। তাদের একজনের করোনা শনাক্ত হওয়ার পরপরই মেলে খালেদা জিয়ার বাসার ৪ কর্মচারীর আক্রান্তের তথ্য। আর রোববার সকালে খালেদা জিয়ার করোনা শনাক্তের খবর গণমাধ্যমে এলেও তা অস্বীকার করে তার প্রেস উইং। তবে পরে জটিলতার অবসান ঘটায় স্বাস্থ্য মন্ত্রণালয়। উনি আইসিটি ল্যাবেতে পরীক্ষা করিয়েছেন, কিভাবে পরীক্ষা করিয়েছেন এটা আমি কনফার্ম না, কিন্তু ওনার রিপোর্টটা আমাদের এমআইএস এসেছে, স্বাস্থ্য দপ্তর এমআইএস এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে ওনার রিপোর্টটা কোভিড পজিটিভ। তবে দুপুরে বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা জানিয়েছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। এটা ওনার ব্যক্তিগত কর্মকর্তার সাথে আলাপ করে যাবেন। অবশেষে বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে এসে সব জল্পনা কল্পনার অবসান ঘটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরীক্ষা করা হয়েছে, স্যাম্পল গতকাল আইসিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ। তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গও তার নেই। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে বিশেষ ক্যাবিনের ব্যবস্থা রাখা হয়েছে রাজধানীর অন্তত 3টি বেসরকারি হাসপাতালে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আবারও একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। শনিবার এ সংখ্যা ছিল ৭৭, প্রাণহানি দাঁড়ালো ৯,৭৩৯ জনে। ৩১ মার্চের পর থেকে দিনে মৃত্যু কখনোই 50-এর নিচে নামেনি। দেশে করোনা সংক্রমণের 400তম দিন রোববার, আর এদিনই হয়েছে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একদিনে মারা গেছেন ৭৮ জন। গত 24 ঘন্টায় 248 ল্যাবে ২৯,৩৭৬ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৫,৮১৯ জন। শনাক্তের হার ১৯.৮১%। এই অবস্থায় যদি যেই লকডাউন চলছে এবং যে সমস্ত বিধিনিষেধ বলা হচ্ছে, এগুলো এত বড় ভয়াবহতা থামানোর জন্য অপ্রতুল। অতএব এটা কঠোরভাবে, আমি বিশ্বাস করি বাংলাদেশে মানুষ আসলে ঘরে থাকার জন্য সবচেয়ে যেই শব্দটি ভালো চেনে সেটা হচ্ছে কারফিউ। নতুন করে ৭৮ মৃত্যুর মধ্যে ৪৮ জনের বয়সী 60-এর বেশি। মৃত্যু হয়েছে 10 বছরের কম বয়সী এক শিশুরও। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৯,৭৩৯ জনের। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন ৪,২১২ জন। এ নিয়ে মোট সুস্থ ৫,৭৬,৫৯০। স্বাস্থ্যবিধি না মানা ও তদারকির অভাবে এ অবস্থা বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। আমাদের মূল লক্ষ্যই হবে যে এই করোনার উৎপত্তিটা বন্ধ করে দেওয়া, এটার স্প্রেড এবং ট্রান্সমিশনটা বন্ধ করা, এবং এই চেইনটা, যে স্প্রেডিং চেইনটা বন্ধ করা, এটাই হবে মূল উদ্দেশ্য। এদিকে করোনা মোকাবেলায় 14 এপ্রিল থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোম ও মঙ্গলবার চলমান লকডাউন বহাল থাকবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 14 এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউনের কথা আবারও জানিয়ে তিনি বলেন, সোম ও মঙ্গলবার সিটি কর্পোরেশন এলাকায় অর্ধেক সিট ফাঁকা রেখে বাস চলবে আগের মতোই। এ সময়
বিআরটিসি সহ পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে সরকারি নির্দেশনা মেনে গাড়ি চালানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ নাকি নিজস্ব ইতিহাস তৈরি করছে বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন বহাল থাকছে আগামী 2 দিনও। 14 এপ্রিল ভোরে 6টা পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ওই দিন থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর এবং সর্বাত্মক লকডাউন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তীব্র শ্বাসকষ্ট এবং করোনা উপসর্গ নিয়ে রোগী ও স্বজনরা ছুটোছুটি করছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। হুন্নেহ খুঁজছেন আইসিইউ। ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভিড় করছেন রাজধানীর কোনো কোনো হাসপাতালে। এদিকে বেসরকারি হাসপাতালেও জায়গা হচ্ছে না সংকটাপন্ন রোগীদের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে রোববার ভোর থেকেই একের পর এক করোনা রোগী আসতে থাকে কুর্মিটোলা হাসপাতালে। বেশিরভাগই ছুটে এসেছেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। সবার পাশে একটি করে অক্সিজেন সিলিন্ডার। মুগদা হাসপাতালেও একই চিত্র। একটি শয্যা পেতে করোনা রোগীদের চলছে হাহাকার। মিনারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রয়োজন ছিল আইসিইউর, কিন্তু ফাঁকা না পেয়ে বাধ্য হয়ে তাকে নেওয়া হয় মুগদা হাসপাতালে। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, চেষ্টা করার পরে কোনো জায়গায় আইসিইউ মিলতেছিল না। তো এখানে আমরা খোঁজখবর নিয়ে দেখি এখানে আইসিইউ বেড ফাঁকা ছিল, যার কারণে আমরা এখানে নিয়ে আসছি। রেজিনা চৌধুরী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে প্রয়োজন হয় আইসিইউর। একটি শয্যার খোঁজে চলে এসেছেন মুগদা হাসপাতালে। তো উনি কোভিড নিউমোনিয়া, তো আমরা ছিলাম ইউনিভার্সাল মেমোরিয়ালে, কিন্তু ওখানে রেড জোনে খালি নাই, তো গ্রিন জোনে তো রাখবে না। তো আমি এখানে নিয়ে আসছি। তো এখানে যদি বেড খালি থাকে তাহলে আমি রাখতে পারবো, আর না হলে জানি না। ওনার অক্সিজেন সাপোর্টটা একটু বেশি দরকার। রাজধানীর সব সরকারি হাসপাতালে যখন এই চিত্র, তখন বেসরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য কোনো শয্যা খালি নেই। আমাদের এভারকেয়ার হসপিটালেও তীব্র বেডের সংকট দেখা দিচ্ছে। আমাদের আইসিইউ বেডের রোগীর সংখ্যা সংকলন হচ্ছে না। জেনারেল বেডের রোগী আমরা রাখতে পারতেছি না। প্রতিদিন রোগী ফেরত যাচ্ছে এবং প্রতিদিন 10-15 জন রোগী আমাদের ওয়েটিং লিস্টে থাকতেছে। চাপ মানে কি, আমার সারাদিন কাজ হলো বসে বসে লোককে সরি বলা, আর কি বলবো। সবাই ফোন করে একটা আইসিইউ বেড দেন, একটা আইসিইউ বেড দাও, একটা আইসিইউ বেড দে, মানে বিভিন্ন রকম লোকজন। আমার পক্ষে আসলে এখন আপনি চানও এখন আইসিইউ বেড দিতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে হাসপাতালে শয্যা বাড়িয়ে লাভ হবে না। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে শেষ বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রোববার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11টা থেকে প্রায় 1 ঘন্টা মরদেহ রাখা হয় ছায়ানট ভবনে। এরপর বাদ জোহর জানাজা শেষে কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মিতা হককে। অশ্রুসিক্ত নয়ন আর আবেগাপ্লুত কণ্ঠে গানে গানে শেষ বিদায় জানানো হয় 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে। রোববার সকাল 10:30টার দিকে ছায়ানটে নিয়ে আসা হয় কফিনবন্দি মিতা হককে। এরপর বেলা 11টায় শুরু হয় শ্রদ্ধা নিবেদন। শেষ বিদায় জানাতে ছুটে আসেন তার দীর্ঘদিনের সঙ্গীতাঙ্গনের সহশিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। যারা মিতাকে খুব কাজে থেকে দেখেছেন তারা বুঝবেন, রবীন্দ্র চর্চা শুধু নয়, রবীন্দ্র দর্শন, রবীন্দ্র চিন্তা, তার সমস্ত আত্মা জুড়ে ছিল। এই করোনা যে কত মানুষকে নিয়ে যাবে, আর যে কত এরকম আমাদের অভাব ঘটবে, যেখানেই থাকুক ও শান্তিতে থাকুক, আত্মা শান্তি পাক। অসাধারণ একজন মানুষ ছিল মিতা। সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের মানুষ বলতে, রাবীন্দ্রিক মানুষ বলতে যা বোঝায় তাই ছিল মিতা। শুধু শিল্পীই নন, মিতা হক ছিলেন শিক্ষকও।
আমার রবীন্দ্রনাথকে চেনানো তো মিতা হকিন্দার, আমি তো কিচ্ছু চিনতাম না, কিচ্ছু বুঝতাম না। এরকম শিক্ষক, এরকম শিল্পী বাংলাদেশে আর জন্মাবে কিনা সন্দেহ। পরিবারের সদস্যরা জানান, বেশ কিছুদিন যাবৎ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সপ্তাহ 3 আগে করোনা আক্রান্ত হন মিতা হক। কোভিড মুক্ত হয়ে বাসায়ও চলে গিয়েছিলেন, তো গতকালকে হঠাৎ করে ওনার স্ট্রোক হয় এবং হাসপাতালে আনার পরে জানা যায় যে স্ট্রোকের সঙ্গে ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল, আর ওনার রক্তেও একটা সংক্রমণ দেখা গেছে। নানান দেশে নানান ভাষা। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় 200টি রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মিতা হক। তার এককভাবে মুক্তি পাওয়া মোট 24টি অ্যালবাম রয়েছে। মঞ্চ ও টেলিভিশনের শক্তিমান অভিনেতা প্রয়াত খালেদ খান ছিলেন তার স্বামী। একমাত্র মেয়ে জয়িতাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সৃষ্ট বিতর্ক তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হকের বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সভায় কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়নি। বলেন, কাউকে অব্যাহতি দেওয়ার বিষয়েও কোনো কথা ওঠেনি সভায়। হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি করে প্রাণ ঝরানোর পরও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন এই হেফাজত নেতা। হয়রানি গ্রেপ্তার বন্ধ না হলে উদ্বুদ্ধ পরিস্থিতির দায় হেফাজত নেবে না বলেও হুঁশিয়ারি দেন বাবুনগরী। লকডাউনের কথা বলে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা হবে না বলেও মন্তব্য করেন হেফাজত আমির। আজকে কোনো ব্যক্তির বিষয়ে কোনো আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা উঠে নাই, কাউকে অব্যাহতি দেওয়ার কোনো আলোচনা হয় নাই। হরতালের নামে হেফাজতের সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত 68টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় 42,000 মানুষকে। গ্রেপ্তার হয়েছেন 142 জন। নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার সোনারগাঁও থানা এলাকায় শনিবার একটি মামলা করেছে। এ নিয়ে হেফাজতের সহিংসতার 2টি ঘটনায় 17টি মামলা দায়ের হলো। এসব মামলায় আসামি করা হয়েছে 5,840 জনকে। এর মধ্যে মামুনুল হক সহ 608 জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার 59 জন। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান ও গজারিয়ায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। এতে আসামি করা হয়েছে 15 জনের নামসহ অজ্ঞাত পরিচয় 829 জনকে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 49টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 288 জনের নামসহ অজ্ঞাত পরিচয় আসামি 35,000-এর বেশি। গ্রেপ্তার হয়েছে 83 জন। গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে অভিযুক্ত 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এবং তার 2 সহযোগী রুমেন হক এবং খলিলুর রহমান এবং 2 পুলিশ সদস্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। আটক মাসুদ রানাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যদের কোনো গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের ডিবি রোডে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ। গতকাল গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঋণের টাকা পরিশোধ না করায় হাসানকে হত্যা করেছে মাসুদ। বিজ্ঞ আদালত এখানে তার 7 দিনের আয়ু 7 দিনের রিমান্ড চেয়েছিল, তার মধ্যে 4 দিন রিমান্ড মঞ্জুর করছে। পরবর্তীতে রিমান্ড শেষে আবার আসতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন আদালতে শুনানি হয়েছে? এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এসজিএম এর আদালতে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনা ভাইরাস নিয়ে গবেষণা শুরু করলেও অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।
কয়েক দফা টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিলেও কোনো কাজ হয়নি। কমিশন বলছে অর্থ দেওয়ার জন্য চেষ্টা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গত বছরের এপ্রিল মাসে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজ শুরু হয়। সেই সঙ্গে ভাইরাস নিয়ে গবেষণার কাজও শুরু করে তারা, কিন্তু কিছুদিন পরেই টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায়। এরপর টাকা চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেয় তারা, কিন্তু সেই টাকা এখনও পায়নি। সেই সঙ্গে করোনা শনাক্তের কাজও গত 1 বছর ধরে এখানকার গবেষকরা করছেন কোনো অর্থ ছাড়াই। করোনা পরিস্থিতিতে গবেষণা কাজ আমরা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু পারা যাচ্ছিল না, কারণ দূরত্ব বজায় রেখে, তারপরে নিরাপদ দূরত্ব, তারপরে মানে পয়সা নাই, এটা একটা বিষয়। পয়সা আমরা সব জায়গায় চাই, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে চাই। এরকম কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ই করোনা নিয়ে গবেষণার প্রস্তাব জমা দিয়েছে মঞ্জুরি কমিশনে, কিন্তু টাকার অভাবে কেউই কাজ শুরু করতে পারছে না। গবেষকরা বলছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ এখনও গড়ে ওঠেনি। কারণ আমরা এদিকে ফোকাসই করি না, আমরা এগুলোকে মূল্যায়নই করতে শিখি। প্রতিষ্ঠান যদি মূল্যায়ন করতে না শেখে, রাষ্ট্র যদি মূল্যায়ন করতে না শেখে, ফ্যাসিলিটি যদি ডেভেলপ করতে না দেয়, তাহলে ব্যক্তির সদিচ্ছা থাকলেও এখানে কোনো কিছু করা সম্ভব না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে কিছু গবেষণার কাজ চলছে। গবেষণার কাজ পুরোদমে করার জন্য টাকা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদা পেয়েছি, এই চাহিদা আমরা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের কাছ থেকে এই বিষয়ে বিশেষ বরাদ্দ পাওয়া মাত্রই আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেব। এখানকার গবেষকরা যখন দেশের বাইরে যাচ্ছেন তখন নানা বিষয়ে সুনামের সঙ্গে কাজ করছেন, অথচ ইচ্ছা থাকার পরও দেশে গবেষণার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব গবেষকদের সঙ্গে নিয়ে কাজ করা জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন লকডাউনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে কারখানা চালু রাখতে চান বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে শিল্প নেতারা বলেন, উৎপাদন বন্ধ হলে ঈদে বেতন ভাতা দিতে অসহায় হয়ে পড়বেন মালিকরা। তাদের আশঙ্কা, পোশাক খাত লকডাউনের আওতায় থাকলে বহুমুখী সংকট সৃষ্টি হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এবার জরুরি সেবা ছাড়া সব অফিস আদালত, কারখানা বন্ধ থাকবে। কারখানা বন্ধ করে দেওয়ার খবরে উদ্বিগ্ন বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা। উৎপাদন চালু রাখার দাবিতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ শীর্ষ সংগঠনগুলো। নেতাদের দাবি, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় বস্ত্র ও পোশাক খাতের কারখানা কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ অনেক কম। তবে কারখানা বন্ধ হলে অনেক শ্রমিক গ্রামে ফিরে যাবে, এতে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলেও আশঙ্কা উদ্যোক্তাদের। সেইভাবেই এই ডিসিশনটা হবে, যেটা আমাদের জীবন জীবিকার সমন্বয় ঘটানো হবে এবং আমাদের দেশের কথা চিন্তা করেই সরকার ডিসিশন নেবে। মালিকরা বলছেন, করোনার কারণে ক্রয়াদেশ কমে যাওয়া, স্থগিত হওয়া, পোশাকের দাম না পাওয়া সহ বহুমুখী চাপে শিল্প। কারখানা বন্ধ হলে এসব সমস্যা প্রকট হবে, অনিশ্চিত হবে শ্রমিকদের ভবিষ্যৎ। দুটো বিগেস্ট মুসলিম ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালে আমাদের শুধু 2 মাস কাজ করব, বেতন এবং তাদের বোনাস ভাতা অন্যান্য জিনিসগুলো পেমেন্ট করতে হবে। যদি আমরা কাজই না করতে পারি তাহলে শিল্পের উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত অসহায় পড়ে যাবে। শিল্প মালিকদের আশঙ্কা, কারখানা বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে সাপ্লাই চেইনে। বন্দরে কন্টেইনার জট সহ অনেক জটিলতা তৈরি হবে। নতুন করে ক্রয়াদেশ বাতিল সহ অন্যান্য বিপর্যয়ের ঝুঁকি রয়েছে, সেই সাথে সাপ্লাই চেইন বিপর্যস্ত হবে। নেতারা জানান, পোশাক খাতকে লকডাউনের আওতার বাইরে রাখতে সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে জনমত তৈরি হলে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে কারখানা খোলা রাখার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার বেলা 3টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ার ইসলামের সভাপতিত্বে একটি বৈঠকে এ আশ্বাস দেয়া হয় বলে জানান তিনি। আমাদেরকে পরিষ্কার বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে আমরা যেন আমাদের কলকারখানা চালাই। তো এটা ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে যে আমরা চালিয়েছি, এটা কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা
ইতিপূর্বে সেটা দেখেছে এবং এখনো এটা চলমান রয়েছে। আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলি ফ্যাক্টরিগুলি দিয়েছিলাম এবং যে ব্যবস্থাগুলি আমাদের ফ্যাক্টরি লেভেলে নেওয়া হয়েছে এগুলি কিন্তু চলমান রয়েছে। আর নতুন করে আমরা এগুলিকে আরো কঠোরভাবে পরিপালন করার জন্য আমাদের ফ্যাক্টরিগুলিকে আমরা অনুরোধ জানিয়েছি। শেয়ার বাজারে তালিকাভুক্ত ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস নিয়ে নতুন সিদ্ধান্তেও বড় দরপতন ২ শেয়ার বাজারে। এর সাথে যোগ হলো লকডাউন আতঙ্ক। ফলে সপ্তাহের শুরুর দিনই ডিএসইএক্স হারিয়েছে ৯০ পয়েন্ট, পাশাপাশি দর হারিয়েছে ৭৭ ভাগের বেশি শেয়ার। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই টানা দরপতন ছিল ঢাকার শেয়ার বাজারে। ১৫ মিনিটের মাথায় ৮৬ পয়েন্ট পড়ে যায় ডিএসইএক্সের। লেনদেন শেষে সূচকটি কমেছে ৯০.০৭ পয়েন্ট, অবস্থান করছে ৫,১৬৪ পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনও। এ সময় ৪৫৬.৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১৯.৩২ লাখ টাকা কম। ফ্লোর প্রাইস তুলে নেওয়া তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন আদেশে বলা হয়েছে এসব কোম্পানির শেয়ার একদিনে সর্বোচ্চ কমতে পারবে ২%। এদিকে বাজারে বারবার পতন ঠেকাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ বাজার বিশ্লেষকদের। বাজারকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে আর দেরি নয়, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক আচরণ যেন করে এজন্য বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো উচিত। হাতবদল হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২৪টির, কমেছে ২৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ২৪৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৪,৪৪ লাখ টাকা শেয়ার। ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসছে বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো হবে। একই সাথে মানসম্পন্ন চিকিৎসার জন্য সেই অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। রোববার অর্থনীতিবিদদের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, করোনাকালের এই বাজেটে মানুষের জীবন ও জীবিকাকেই অগ্রাধিকার দেওয়া হবে। সারা বিশ্বে যে সংকট চলছে, এ সংকট মোকাবিলায় অর্থনীতিবিদদের পরামর্শ এবং মতামতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হবে বলে জানান মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ যারা এখনো পায়নি তাদেরকে এর আওতায় আনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। আগামী বাজেটে কর্পোরেট কর হার কমানো এবং অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বহাল রাখার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। এবং সার্ভিস ডেলিভারিটা এটাকে নিশ্চিত করা। আমরা সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অবগত অবশ্যই আমরা পাহামুদ্র ডেফিনেটলি আগামী বাজেটে এই বিষয়ে একদিকে যেমনি ভাবে অর্থ বরাদ্দ থাকবে, পাশাপাশি সার্ভিসটা যেন জনগণ পায় এবং কোয়ালিটিভ সার্ভিস যেন পায় সে ব্যাপারে আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব এবং অবশ্যই আমরা সে ব্যাপারে বাজেটে সেভাবেই করা হবে। করোনা সংক্রমণ শুরুর পর এবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে ভারত। একদিনে সবচেয়ে বেশি ১,৫২,০০০ নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১,৩৪,০০,০০০। একদিনে ৮৩৮ জন নিয়ে সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১,৬৯,০০০। এদিকে বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে ১১,০০০ মানুষের। নতুন শনাক্ত ৭ লাখের বেশি রোগী। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ২৯,৩৯,০০০ আর আক্রান্তের সংখ্যা ১৩,৬০,০০,০০০ বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, সেখানে একদিনে প্রাণহানি ২,৫০০ বেশি মানুষের। যুক্তরাষ্ট্রে একদিনে ৭০০-র বেশি প্রাণহানি নিয়ে মোট মৃত্যু ৫,৭৫,০০০। এছাড়া পোল্যান্ডে ৭৪৯, তুরস্কে ২৪৮, রাশিয়ায় ৪০২ জনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কায় সাফল্য পেতে ব্যাটসম্যানদের নিতে হবে মূল দায়িত্ব। এর পাশে ভূমিকা রাখতে হবে পেসারদের। টেস্ট অধিনায়ক মুমিনুলের বিশ্বাস, এবার দল হয়ে খেলতে পারবে বাংলাদেশ। অভাব পূরণ করা সম্ভব হবে সাকিব এবং মুস্তাফিজের। কাল দুপুর 12:30টায় 2 টেস্ট খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে দল।
একজন অধিনায়ক তখনই সফল হন যখন তার দল একটা ইউনিট হয়ে খেলতে পারে। অধিনায়কত্ব পাওয়ার পর মুমিনুল সেই অভাবটা যেন সবচেয়ে বেশি অনুভব করেছেন। 6 টেস্টে কখনোই পুরো শক্তির দল পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে এবারও পাচ্ছেন না সাকিব আর মুস্তাফিজকে, তারপরও আশা ছাড়ছেন না সাদা পোশাকের কান্ডারি। আমার কাছে মনে হয় না যে সাকিব ভাই, মুস্তাফিজ অথবা একাদশ না থাকলে যে টিম রেজাল্ট হবে না। আল্লাহ দেখেন যে প্লেয়ার তো ওনারা আছে, কিন্তু অন্যান্য প্লেয়ার অন্যান্য যারা আছে সব ওনারা তো আর 10-12টা হাত না, অন্যান্য প্লেয়ার যারা আছে সবারই 10-12টা হাত। আমার কাছে মনে হয় যে এটা এরকম প্রভাব পড়ে। আমরা হয়তো আপনার টিম ওয়াইজ খেলতে পারতেছি না, এই কারণে রেজাল্টটা হয় না। কে থাকলো কে থাকলো না সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে দলের জয়। সাফল্য না এলে পড়তে হয় চরম সমালোচনায়। সেই অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে, মানিয়েও নিয়েছেন এরই মধ্যে। খাদের কিনারায় থাকা দলের জন্য এবারের লঙ্কা সফর রীতিমতো অ্যাসিড টেস্ট। করোনার কারণে সিচুয়েশন আপনি হয়তো খুব বেশি আপনার ওইভাবে প্রিপারেশন নিতে পারবেন না, কিন্তু সিচুয়েশনের যেরকম প্রিপারেশন দরকার ওইভাবে আমরা আমার কাছে মনে হয় আমরা নিতে পারছি। বিশেষ করে যারা টেস্ট খেলে, ওয়ানডে যারা খেলে ওদের জন্য তো ডিফিকাল্ট, কারণ তারা খেলে আসছে। যারা টেস্ট খেলে তারা 2টা 4 ডে ম্যাচ খেলছে, তারপরে এর মধ্যে লাল বলে প্র্যাকটিস করছে। তো যারা রেগুলার খেলে তাদের জন্য মোটামুটি ভালো প্রিপারেশন হয়েছে আমার কাছে মনে হয়। গেল 9 টেস্টে মাত্র 1 জয়, যার মধ্যে ইনিংস আর 5টা। পরিসংখ্যান বদলানোর দায়িত্ব ব্যাটসম্যানদেরই বেশি। দেশ ছাড়ার আগে পুরো দলের একমাত্র অনুশীলনে ব্যাটসম্যানদের ব্যস্ততাই বেশি ছিল। আমি তো দেশে খেলবো না, আমি বিদেশে খেলবো। বিদেশের উইকেট, তারপর আপনার সবকিছু বুঝে, ওদের কন্ডিশন বুঝে, তারপর আপনার স্ট্রেন্থ বুঝে, তখন হয়তো ওই ম্যাচের আগে হয়তো ডিসিশন নেওয়া হবে। যে এখন বলাটা 11 এখন বলাটা খুবই ডিফিকাল্ট। লঙ্কায় পৌঁছে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর দেয়া হবে 2 টেস্টের দল। কন্ডিশন দেখে চাহিদা মতোই দল চান মুমিনুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে টানা 4র্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ইমার্জিং দল। স্বাগতিকদের 236 রানের জবাবে 126 রানে আটকে যায় সফরকারীরা। প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। 4র্থ ম্যাচ নির্ভর ছিল নিগার সুলতানার দল, কিন্তু এদিনই সবচেয়ে সহজে এসেছে জয়, আর সেখানে মূল অবদান অধিনায়কেরই। তার অপরাজিত 101 রানের ইনিংসে আগে ব্যাট করে 236 রানের পুঁজি গড়ে টাইগ্রাস দল। এছাড়া সুবর্ণা 45 আর মুর্শিদার ব্যাটে আসে 41 রান। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাউথ আফ্রিকা ইমার্জিং দল। শেষ পর্যন্ত 9 উইকেটে 126 রানেই আটকে যায় তারা, আর 110 রানের সহজ জয় তুলে সিরিজ 4-0 ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ফাহিমার শিকার 4 উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও অবস্থা স্থিতিশীল, রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা। করোনায় একদিনে 78 জনের মৃত্যুর রেকর্ড। 29,376 নমুনা পরীক্ষায় নতুন রোগী 5,819, শনাক্তের হার 19.81। আগামী 2 দিনও বহাল থাকবে চলমান লকডাউন। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের নির্দেশনা সহ প্রজ্ঞাপন জারি। এবং হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সৃষ্ট বিতর্ক তার ব্যক্তিগত বিষয়, মন্তব্য সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।